14 বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে নেতাকর্মীর ঢল। আগামী নির্বাচনের পথ পিচ্ছিল সংকটময়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। রংপুর সিলেটের পর এবার বরিশালের শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের অর্থ সহায়তা। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতির অধিকার নেই বললেন সার্জিস। এবং সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। সুযোগ কাজে লাগাতে হচ্ছে নতুন কারখানা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দেশে বিদেশি প্রভুদের নিয়ে আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনই সব সমস্যার সমাধান। আগামী নির্বাচনী পথ অনেকটা পিচ্ছিল সংকটময় উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 14 বছর পর চুয়াডাঙ্গায় দলটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ভোটে যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। মির্জা ফখরুল বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি শক্তিশালী বিএনপি। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এক হয়েছেন, সুশৃঙ্খল ও পরিপাটি হয়ে যোগ দিয়েছেন সম্মেলনে। এমন আয়োজন চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে। টাউন ফুটবল মাঠে 14 বছর পর জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, নির্বাচন ইস্যুতে হুমকি দিচ্ছে নব্য নেতৃত্ব, তবে দেশ বাঁচাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। তাদের জন্য বলছি, যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছে সব সংস্কার শেষ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চাওয়ার জন্য তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সব সংস্কারের জন্য জননির্বাচিত প্রতিনিধি প্রয়োজন বলেই এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। দেশি বিদেশি বন্ধুদের নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আগামীর নির্বাচন খুব সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও নেতাকর্মীদের সংযত ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। এক যুগের বেশি সময় পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল। মূলত নেতা নির্বাচনের এই সম্মেলন হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেখছেন এই জেলার বিএনপির নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখানে যারা নেতৃত্বে আসবেন তারা যেন আগামীতে জনগণের পাশে থেকে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেন। চুয়াডাঙ্গা থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। রংপুর সিলেটের পর এবার বরিশালে শহীদ ৭৯ পরিবারের মাঝে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অর্থ সহায়তা প্রদান করেছে। ৭৯ প্রত্যেক পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক তুলে দেয় ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নেই। জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারীদের স্বজনদের সম্মানের সঙ্গে পুনর্বাসন করা হবে বলে ঘোষণা দেন সার্জিস। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মিলনের ২ শিশু সন্তানকে নিয়ে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমিতে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবে কারো সন্তান, কারো বাবা, কেউ বা আবার হারিয়েছেন তার ভাই, চাইছেন হত্যার বিচার। খুনির
যেন বিচারটা সঠিকভাবে পাই। কোনো সম্পদ নাই, আমরা বদলা দিয়ে অন্য খাইতাম। ছেলের অনেক কষ্ট করে আমরা লেখাপড়া শিখেছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন। এ সময় স্বজনদের কাছে গিয়ে পরিবারের খোঁজ নেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, প্রত্যেক শহীদ পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসন করা হবে, আর খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার কোনো অধিকার নেই বলে হুঁশিয়ারি দেন সার্জিস। যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আমাদের দেখা মতে ঢাকার পরে সর্বোচ্চ শহীদের সংখ্যা এই বরিশাল বিভাগে। পুরো বাংলাদেশের এখন দায়িত্ব এই বরিশাল বিভাগ সহ যারা শহীদরা রয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য। বরিশাল বিভাগের 6 জেলায় 134 জন শহীদ হয়েছেন। এর মধ্যে 79 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের দাবি সময় উপযোগী উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা। রাজশাহীতে গণসংলাপে অংশ নিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনরা $100 বিলিয়ন পাচার করে উন্নয়নের নামে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে। উন্নয়নের নামে আপনার আমার টাকা পকেট থেকে বের করে নিয়ে নিজেদের পকেটে ঢুকিয়েছে আর বিদেশে পাচার করে দিয়েছে। একাই $10 বিলিয়ন পাচার করে দিয়েছেন। $17 বিলিয়ন শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকেরাই পাচার করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমের লিঙ্কে দেখতে পাচ্ছি অন্তত পক্ষে $100 বিলিয়ন বেশি পাচার করা হয়েছে। $500 বিলিয়ন অর্থনীতি যদি $100 বিলিয়ন পাচার হয়ে যায়, এই অর্থনীতি থাকে ফোকলা হয়ে যায়। সংবিধান যাকে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের উপযোগী সংবিধানে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের প্রতিষ্ঠান সমূহ এই তাদের আইন কানুন এই সব কিছু বদলাতে হবে। দ্রুত সংস্কার কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে দলটির কর্মী সভা থেকে এই আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের দুঃশাসনের আমলে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিফর্ম কমিশন করা হয়েছে, নানান সংস্কারের প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক সময় মতো দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে হয়তো রিফর্ম কমিশনের রিপোর্টগুলো পেশ হবে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ, দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখনো কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্দে রন্দে ঘাপটি মেরে বসে আছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইসরায়েলের নির্দেশে গুলি চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তৌহিদুল। বলতে যে তোকে টাকা দিব আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী বিদেশি অস্ত্রটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখুন, আমরা কিন্তু পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অবশেষে সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় এখন বন্দর নগরীতে ফিরছেন বিনিয়োগকারীরা। রফতানির ক্ষেত্রে বন্দরের সুযোগ কাজে লাগাতে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। পুরাতন কারখানা ভাড়া নেওয়া ছাড়াও নতুন করে জমি কিনছেন অনেকে। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আন্দোলন সংগ্রাম এড়িয়ে নিরবিচ্ছিন্ন উৎপাদন চলছে প্রতিটি কারখানায়। আজ থেকে অন্তত 40 বছর আগে আজিম মান্নান এবং দেশ গার্মেন্টস দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পের। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানকার গার্মেন্টস শিল্প এগুতে পারেনি।
একটা সময় চট্টগ্রামের 700 থেকে 800 পোশাক কারখানা থাকলেও নানা জটিলতায় তা কমে দাঁড়ায় 250-তে। তবে সংকটের বৃত্ত ভেঙে ফের বাড়ছে কারখানার সংখ্যা, যা দেখাচ্ছে আশার আলো। র মেটেরিয়ালস আমদানি করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে, এই ধরনের সিচুয়েশনে চট্টগ্রামের মতো উপযুক্ত জায়গা আর কোথাও আছে বলে আমি মনে করি না। এমন বাস্তবতায় চট্টগ্রামে নতুন করে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। কন্ট্রোলিংটা ভেরি ইজি, এভরিবডি নোস ইচ আদার, যার দরুন চট্টগ্রাম ইজ এ গুড প্লেস নাও টু সেট আপ এ নিউ ইন্ডাস্ট্রি। ঢাকার শ্রমিক সংঘাতের আজ চট্টগ্রামে লাগতে না দিয়ে শিল্প পুলিশ যেমন চমক দেখিয়েছে, তেমনি বিনিয়োগে আগ্রহীদের নিরাপত্তা নিশ্চিত সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। সার্বিক নিরাপত্তা, যেমন বিশেষ করে আপনার টহল পার্টি বলেন, তাদেরকে যে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই বা এই সমস্ত দিক থেকে তাদের রক্ষা করার জন্য আমরা সার্বিক নিরাপত্তা তাদের। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 48% প্রবৃদ্ধি হিসেবে বিজিএমই এর অন্তর্ভুক্ত 250-এর বেশি পোশাক কারখানা 543 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান জাহাঙ্গীর আলম। দুহাত ভরে কামিয়ে নেন বিপুল অর্থ, রাজপ্রাসাদ তৈরি করে ছাড়েন টিনের ঘর। এলাকাবাসী বলছেন আওয়ামী লীগ আমলে দুর্নীতি করে গড়েন সম্পদের পাহাড়। এ নিয়ে অনুসন্ধান করছে দুদক। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? ওই পিয়ন জাহাঙ্গীর আলমের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে। তার বাবা ছিলেন কেরানি, টিনের ঘরে ছিল তাদের বসবাস। 2009 সালে প্রধানমন্ত্রীর পিয়ন হিসেবে যোগ দেওয়ার পর বদলে যায় জাহাঙ্গীরের জীবন। নিজেকে পরিচয় দিতে থাকেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে। গণভবনে থাকাকালে আওয়ামী লীগ নেতাদের চেয়েও হয়ে ওঠেন ক্ষমতাবান, করেন বেপরোয়া তদবির বাণিজ্য। এমনকি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও হাতিয়ে নেন বিপুল অর্থ। নিজ এলাকায় গড়ে তোলেন বিশাল প্রাসাদ ও খামার। বিপুল অবৈধ অর্থের মালিক হওয়ার পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন জাহাঙ্গীর। একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ভাই ও ভাগিনাকেও আনেন জেলা কমিটিতে। উনি মাঝে মধ্যে আসতেন তো কালো রঙের একটা গাড়ি নিয়ে। আলমগীর বর্তমান করতো বিএনপি তে সে বিনা প্রতিদ্বন্দ্বিতা জাহাঙ্গীর আলম তারা আওয়ামী লীগের থেকে নমিনেশন দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান বানাই দিছে। দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসনের মনোনয়ন জমা দিলে জাহাঙ্গীরের অবৈধ সম্পদের বিষয়টি সামনে চলে আসে। এরপরই প্রধানমন্ত্রীর পিয়নের চাকরি হারান। এই চাটখিল সোনাইমুড়িতে জাহাঙ্গীর আলমের কারণে চাটখিল সোনাইমুড়ি একটি মৃত্যু উপত্যকায় একটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। তো এটা তো আর শাক দিয়ে মাছ ঢাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, উনি অনেক সম্পদের মালিক হয়েছেন এবং উনি অন্যদের মতো রাজনীতি করার চেষ্টা করছেন চাটখিল সোনাইমুড়িতে। জাহাঙ্গীর কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন তা অনুসন্ধান করছে দুদক। শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আতিয়া সজল, সময় সংবাদ, নোয়াখালী। মাছের সরবরাহ কমেছে ফেনী শহরের পৌর মৎস্য আড়তে, এতে দাম কিছুটা বাড়তি। সব ধরনের মাছে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। তেলাপিয়া প্রতি কেজি 130 থেকে 180 টাকা, রুই 160 থেকে 270, কাতল 200 থেকে 360 এবং পাঙ্গাস 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশের দাম ঠেকেছে আকার ভেদে প্রতি কেজি 950 থেকে 1800 টাকায়। এতে বাজারে মাছ কিনতে গিয়ে বিপাকে ক্রেতারা। কক্সবাজারের নাজিরার টেকে শুটকির কদর দেশ জুড়ে। আগামী 30 মে পর্যন্ত চলবে উৎপাদন কার্যক্রম। শুটকি রফতানিতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগর থেকে ধরে আনা 20 প্রজাতির মাছ সূর্যের তাপে শুকিয়ে তৈরি করা হচ্ছে শুটকি। আবহাওয়া অনুকূলে, তাই দম ফেলার সময় নেই শ্রমিকদের। কক্সবাজারের নাজিরাটেক শুটকি মহাল বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে বালুচর জুড়ে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় এই শুটকি মহালে এখন পুরোদমে চলছে উৎপাদন। ভালো পানি থেকে পরিষ্কার করে ধুয়ে তারপর মাছ শুকানো দিই, তারপর 2-3 দিন লাগে আমাদের মাছগুলো শুকানোর জন্য। ধুয়ে শুকাই দিই, তারপরে 1 সপ্তাহ পরে আমরা সিটানে সালাম দিয়ে দিই। ব্যবসায়ীরা বলছেন শুটকি উৎপাদনে ধুম পড়লেও মিলছে না ন্যায্য দাম, কেননা কাঁচা মাছ ও বাঁশের দাম দ্বিগুণ। সেই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরিও। চুরি মাছ আগে কিনছি
150 টাকা, এখন কিনা পরে 250 টাকা। মাছ শুকাইয়া আমরা ন্যায্য দাম পাচ্ছি না। ন্যায্য মূল্য নিশ্চিতে শুধু পৃষ্ঠপোষকতাই নয়, রপ্তানির জন্য সরকারি উদ্যোগ চান ব্যবসায়ী নেতারা। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি আমাদের এই শুটকিগুলো যদি বাইরে রপ্তানি করার জন্য ব্যবস্থা হতো, তাহলে আমরা আরও একটু আগাতে পারতাম। চলতি মৌসুমে শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য অন্তত 500 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শেরপুরে ভূমি অধিগ্রহণের দীর্ঘ 29 বছর পর চালু হলো আন্তজেলা পৌর বাস টার্মিনাল। দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে শুরু হয় বাস চলাচল। কর্তৃপক্ষ জানায় 1995 সালে পৌরসভার উদ্যোগে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাট শেষে 2009 সালে প্রথম দফায় শুরু হয় ভবন নির্মাণ। তবে পুরোপুরি নির্মাণ শেষ না হওয়ায় 10 বছর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আবারও শুরু হয় কাজ। 2023 সালে বাকি কাজ শেষ হয়। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে গণ শৌচাগার তৈরির পরিকল্পনাকারীদের বিচার এবং কাঠামোটির অপসারণের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন নাগরিকরা। দুপুরে নগরের জুবলিঘাট এলাকায় ব্রহ্মপুত্র পাড়ে নির্মাণাধীন গণ শৌচাগারের পাশে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দাবি না মানলে আগামী বৃহস্পতিবার সিটি কর্পোরেশন ঘেরাও করার হুঁশিয়ারিও দেওয়া হয়। সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশন ব্রহ্মপুত্র নদীর তীরে গণ শৌচাগার নির্মাণের কাজ শুরু করে। তবে নাগরিকদের অসন্তোষ ও প্রতিবাদের মুখে নির্মাণ কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে বলেশ্বর নদী ও ভৈরব নদের প্রায় 2 কিলোমিটার এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। সকালে শতাধিক স্বেচ্ছাসেবক শুরু করেন পরিচ্ছন্নতা অভিযান। তীরে জমা আবর্জনা সংগ্রহ করে নেওয়া হয় নির্দিষ্ট স্থানে। এতে পরিচ্ছন্ন হয় নদীর পৌনে 2 কিলোমিটার তীর। দীর্ঘদিন পর নদীর তীর পরিষ্কার হওয়ায় খুশি স্থানীয়রা। ভবিষ্যতে তীরে আবর্জনা ফেললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের 3 সদস্য মনিকা চাকমা, রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা দিল রাঙামাটি জেলা প্রশাসন। পাশাপাশি এই ফুটবলারদের সাবেক কোচ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও জেলার আরেক কৃতি সন্তান জয়া চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়। সকালে কাউখালী উপজেলার খাগড়া উচ্চ বিদ্যালয় থেকে 3 ফুটবলারকে নিয়ে মোটর শোভাযাত্রা করা হয়। জেলা স্টেডিয়ামে এসে শেষ হয় আয়োজন। সেখানে লাল গালিচা সংবর্ধনা পান মনিকা, রূপনা এবং ঋতুপর্ণা। পরে জেলা প্রশাসক সহ স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফুটবলারদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা। পরে ফুটবলারদের হাতে 5টি সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় 4 লাখ টাকা করে আর্থিক পুরস্কার এবং সম্মাননা স্মারক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 14 বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে নেতা কর্মীর ঢল। আগামী নির্বাচনের পথ পিচ্ছিল সংকটময়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এবং রংপুর সিলেটের পর এবার বরিশালের শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের অর্থ সহায়তা। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতির অধিকার নেই বললেন সার্জিস। এ ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।